আজকাল ভারত এবং হিন্দু বিরোধিতার সাথে আওয়ামী লীগ বিরোধিতা করা ইমানের অঙ্গ হয়ে গেছে। মানে বাংলাদেশের বামপন্থীদের গরুর মাংস খাইয়ে প্রমাণ করতে হয় যে তারা হিন্দু নয় অথবা ভারতপন্থী নয়। পুরো বাংলাদেশটাই তখন মৌলবাদীদের দখলে। পুরো বাংলাদেশ, যেখানে একজন এমপি রুমিন ফারানাকে মাপ চাইতে বলতেছে শুধু তিনি সিনেমার পক্ষে কথা বলেছেন বলে, কোনো সন্দেহ নাই চাপ আরো বাড়বে, বাড়তেই থাকবে। হিন্দুদের প্রতি অত্যাচার বাড়বে। যে ভারতকে গরুর মূত্রখোর বলে গালি দেন, যে ভারতকে বলেন যে আর হাগে মুতে রাস্তাঘাটে, সেই ভারতে আপনার মা, খালা, বোন, চাচি, প্রতিবেশী, গ্রামের লোক, দেশের লোক কাজের লোক হিসেবে থাকতেছে, দিনমজুর হিসেবে থাকতেছে। এই লজ্জা আপনারা কোথায় রাখবেন? আমি বাংলাদেশিদের জন্য বললাম, আপনি নিশ্চিত থাকুন আপনার ভারতে যদি কোনোদিন পাকিস্তান আক্রমণ করে, আপনার ভারতের জালিয়াত বামের অর্ধেক লোক 50% পাকিস্তানের পক্ষে মিছিল করবে। আপনি লিখে রাখেন। বিএনপি লোককে জিজ্ঞেস করেন তার আগে বাঙালিটা মুসলমান, দেখেন আপনাকে কি বলে। বিএনপি কে জিজ্ঞেস করেন তার কাছে ভারত প্রিয় না পাকিস্তান প্রিয়। বিএনপি কে জিজ্ঞেস করেন তার কাছে বাংলাদেশ প্রিয় না পাকিস্তান প্রিয়, তাও বলবে তার কাছে পাকিস্তান প্রিয়। তো সেই বিএনপি আপনি কেন হিন্দুদের পক্ষে থাকবে? কি কারণে থাকবে? আওয়ামী লীগও যদি ক্ষমতায় আসে, আওয়ামী লীগ তো ক্ষমতায় আসবে অনিবার্য। আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, এমনকি আওয়ামী লীগ যদি আমাকে মন্ত্রী বানায়, আমি হিন্দুদের রক্ষা করতে পারবো। আমার সঙ্গে আছেন শেখ ফরিদ। শেখ ফরিদ বাংলাদেশ থেকে হাসিনা সরকারের পতনের পর বা ওই সময় বাংলাদেশ থেকে পালিয়ে এসেছেন এবং আত্মগোপনে আছেন। শেখ ফরিদ একজন কবি, একজন লেখক এবং বাংলাদেশে দুটো পরিচিতি ওর ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ব্লগার, যেটা শাহবাগের সঙ্গে সম্পৃক্ত। দ্বিতীয় হচ্ছে এথিস্ট। তো ফরিদ এর আগেও এসছেন এই প্ল্যাটফর্মে, এবং থ্যাংক ইউ ফরিদ আরেকবার আসার জন্য। ফরিদ, এই যে আমাদের পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি সরকারকে ক্ষমতায় রাখার জন্য বাংলাদেশে একটা বিরাট উৎসাহ ছিল, এবং সেটা আওয়ামী লীগ থেকে শুরু করে মোটামুটি চারিদিকেই ছিল। মানে আমি আওয়ামী লীগ দলগতভাবে বলছি না, কিন্তু সাধারণ এতে। তো এর কারণটা তো জানা, যে তাই এবার মমতা ব্যানার্জি হেরে গেল এবং বিজেপি ক্ষমতায় এলো। এটাতে আমি লক্ষ্য করছি সকলেরই বেশ একটা অস্বস্তি হোক, গাত্রদাহ হোক, সবই হয়েছে। সেটা যে শুধু ইসলামিস্টদের তা নয়, আমি দেখেছি যে যারা সো কল লেফটিস্ট তাদেরও হয়েছে। তো এটার ইম্প্যাক্ট কি বাংলাদেশে? ধন্যবাদ আপনাকে, সেই সাথে আপনার দর্শকদের এবং আপনার চ্যানেলের দর্শকদের সালাম, নমস্কার এবং শুভেচ্ছা। প্রথমত, এটার কি প্রতিক্রিয়া হয়েছে পশ্চিমবঙ্গে বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার কারণে, কি কি প্রতিক্রিয়া হয়েছে, এটা এখন সর্বজনন বিদিত। মানে এটা চুপাচুপি করার কিছুই নেই, লুকোচুরি করার কিছুই নেই, স্পষ্ট। আমরা দেখেছি। আমি আপনাদের দেশের কথার দিকে গেলাম না, আমি আমার বাংলাদেশ পর্যন্ত আসি, পরে ওই দিকে যাব। বাংলাদেশের বামপন্থীরা নাখোশ, যাদের আমি সকল বামপন্থী বলি, জালিয়াত বামপন্থী বলি এবং চিঙ্কু বাম বলে তাদের আমি বিশেষণ দিয়েছি। তারা বেজায় নাখোশ। মানে বাংলাদেশের জামাত যে বিরোধী দলে, এই ব্যাপারে তাদের কোনো সে নাই, এই ব্যাপারে তারা উদ্বিগ্ন নয়। বাংলাদেশে যে ইসলামী মৌলবাদী শক্তি সিনেমা হল বন্ধ করে দিচ্ছে, সিনেমা প্রদর্শনী বন্ধ করে দিচ্ছে, কবর থেকে লাশ তুলে পুড়ে মেরে, সেটা আবার পুড়ছে, জীবিত মানুষ পুড়ে ফেলছে, শুধু হিন্দু না মুসলমানও পড়া শুরু করছে ইদানিং। এতে তাদের সমস্যা নেই। এখানে ৭৭টা সিট স্বাধীনতা বিরোধী, এবং একই সাথে তারা স্বাধীনতা বিরোধী, সেই সাথে ইসলামী জঙ্গিবাদী, তারা এখন ক্ষমতায় বিরোধী দলে। এটা নিয়ে বাংলাদেশের বামপন্থীদের মাথা ব্যথা তেমন নাই, যতটা শুভেন্দু অধিকারী তথা বিজেপি রাজ্য সরকারের ক্ষমতা এসেছে, এতে তারা বেজায় নাখোশ। তারা যদি পারতো, সুযোগ থাকতো, বাংলাদেশের ইসলামিস্ট জঙ্গিবাদীদের চাইতে তারা আগে গিয়ে মনে হয় পারলে পশ্চিমবঙ্গ আক্রমণ করতে, এরকম একটা তাদের ভাব বা তাদের চিন্তা চেতনা, তাদের আমেজটা এইরকম। আর সাধারণ মুসলমান তাহলে কি চিন্তা ভাবনা করতেছে আপনি বুঝতে পারতেছেন। সুতরাং এটা আপনি অনুমান করতে পারতেছেন যে বামপন্থীরা যদি এরকম হয়ে থাকে, এমনকি এর মধ্যে কিছু হিন্দু আছে, এমন না যে মুসলমান বামপন্থী তা না। এখানে আপনি জানেন কিছু যাদের আমি একটু বিকৃত করেই বলি, যে চক্কর বক্করবর্তী বলি, পশু বসু বলি, তারা যারা এই দেশে মুসলমানদের গরুর মাংস খাওয়াতে তাদের কোনো সমস্যা নেই, তারাও বেজায় আরো বেশি নাখোশ। মানে বিজেপি, তাদের কাছে বিজেপি হচ্ছে একটা সাম্প্রদায়িক দল। হ্যাঁ, এই প্রসঙ্গটা দিয়ে আমি আসতে চাইছিলাম। জি, আমাকে একজন একটা পডকাস্টে ডেকেছিলেন, তো সেখানে একজন বামপন্থী এসেছিলেন, বামপন্থী সাংবাদিক। তিনি বললেন যে বাংলাদেশে সাম্প্রদায়িক দল ক্ষমতায় আসেনি, কিন্তু পশ্চিমবঙ্গে এলো।
হুম, ওনার সাথে আমি থাকলে জমতো। হ্যাঁ, সিংহবামকে কি বলতে হয় কি বলতে হয় না ওটা আপনি তো জবাব দিতে পারতেন না। আপনি ভদ্র মানুষ। তারপর আপনারা চাণক্য নীতিতে চলেন। তারপর আপনাদের দর্শনটা হচ্ছে খুবই মানে সহনশীল। আমার সাথে বসলেই হয়ে যেত। জি। সেদিনকে অবশ্য আমি অতটা সহনশীল হতে আমি ওনাকে বোঝাবার চেষ্টা করেছিলাম, কিন্তু উনি যখন ওনার পয়েন্টেই স্টিক করে থাকলেন তখন আমি বললাম যে তাহলে এই পডকাস্টে আমার আর থাকা উচিত নয়, বলে আমি বেরিয়ে আসি। কারণ ব্যাপারটা বিরক্তিকর জায়গায় চলে যাচ্ছিল। যাই হোক, আমার প্রসঙ্গ, আজকের পডকাস্টের আসল উদ্দেশ্য অন্য জি। করি। সেটা হচ্ছে যে বাংলাদেশে ইদানিংকালে আমার গত 1-1.5 সপ্তাহের ভেতর আমার কাছে পরপর কয়েকটা এভিডেন্স এলো যেটার মনে হয় যে হিন্দুদের ওপর নতুন করে অত্যাচার বাড়ছে। আমি আপনাকে দুটোই বলছি। একটা তো আপনি দেখেছেন যে যশোরে একজন জি। সে ক্যামেরার সামনে এসে বলছে যে তাদেরকে রোজ হুমকি পেতে হচ্ছে যে দেশ ছেড়ে চলে যাও এখান থেকে। মানে ওরা তো বলে ভারতে যা, তোদের দেশ। দ্বিতীয়টা আমাকে একজন পাঠালেন পিরোজপুরের। জি। পিরোজপুরে মে মাসের 30 তারিখে একটা মন্দির ভ্যান্ডালাইজড হয়েছে, এবং সেটা ওই একটা হিন্দু শ্মশানের সামনে একটা মন্দির, যেটা মানে 100 বছরের পুরনো মন্দির। ঘটনাটার মাহাত্ম্য হচ্ছে যে পিরোজপুর অঞ্চলে এই ধরনের ঘটনা হয়নি এর আগে। ওরা যিনি পাঠিয়েছেন তিনি বলছিলেন, এবং এটা পড়েছে যারা, তারা হচ্ছে ওই মাসুদ সাইদি, মানে দেলোয়ার হোসেন সাইদি, তার ছেলে বোধহয়। হ্যাঁ, তার, মাসুদ ছিলেন। হ্যাঁ। তো এই মাসুদ সাইদির লোকজন এবং তার সঙ্গে বিএনপির কিছু লোকজন মিলে এইটা করেছে। এটা হচ্ছে এদের বক্তব্য। তো আমার আপনার কাছে জানার কথা, জানতে চাইছি যে হিন্দুদের ওপর অত্যাচার যেটা মানে প্রচন্ড ভয় দেখানো, যেটা ছিল ইউনূসের সময় তো ছিলই, তারপর একটা মনে হলো হিন্দুরা বিএনপি কে ভোট দিল। তো এই মুহূর্তে পরিস্থিতি কি, এবং পশ্চিমবঙ্গে পালাবদলের সঙ্গে হিন্দুদের পরিস্থিতি আরো খারাপ হবে কি হবে না, ইত্যাদি। হরি। ধন্যবাদ আপনাকে আবারও। খুবই গুরুত্বপূর্ণ ২ টি প্রশ্ন করেছেন। দ্বিতীয় প্রশ্নটা আরো গুরুত্বপূর্ণ যে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার কারণে রাজ্যে ক্ষমতায় আসার কারণে হিন্দুদের পরিস্থিতি কি হতে পারে? আপনার প্রশ্নটা অনেকটা এরকম। হুম। বা তাদের আগের চাইতে পরিস্থিতি খারাপ হবে না ভালো হবে? আপনি যেটা বললেন ১৯৭১, ১৯৪৭ যেটাই বলেন, বাংলাদেশের সংখ্যালঘু ধীরে, ধীরে কমে যাচ্ছে। আপনার পডকাস্ট সহ আমি বিভিন্ন চ্যানেলে, আমার চ্যানেল সহ আমি স্পষ্টভাবে সরাসরি আমিই ১ম স্পষ্টভাবে বলেছি এবং বলে যাচ্ছি যে বাংলাদেশে চক্ষু লজ্জায় বলেন, আমাদের বুদ্ধিজীবীরা বা ভয়ে বলেন, অথবা ভিতরে, ভিতরে তিনি মুসলমান বা ভিতরে, ভিতরে তিনি চান বাংলাদেশ সংখ্যালঘু, তাই হয়তো তারা বলে না। বহুবিধ কারণ থাকবে। শুধু যদি বলেন জানের ভয়ে, আমি এটা মানতে রাজি না। কারণ একজন ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর অথবা একজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বা বাংলাদেশের যে কোনো বড় সাংবাদিক যদি এই কথাটা বলে যে বাংলাদেশ তো সংখ্যালঘু শূন্য হয়ে যাচ্ছে এবং হতে দিচ্ছে, এটা বললে কি তাকে মেরে ফেলবে? আচ্ছা, তাহলে তাদের জানের ভয় আছে, আমার জানের ভয় না, আমি কিভাবে বলি? আমার মনে হয় তারা আসলে ভিতরে, ভিতরে যতটা না ভয় পান চাকরি, জীবনের ভয়, তার চাইতে বেশি ভয় পান, ভয় না, তার চেয়ে বেশি লজ্জা পান তার ধর্মের দুর্নাম হবে। এমনকি ভিতর, ভিতর তিনি এটাও চাইতে পারেন। আপনি সলিমুল্লাহ খানকে দেখতে পারতেছেন। তিনি ভারতে কোনোদিনই বিশ্ববিদ্যালয় দেখেন নাই। কিন্তু তিনি আরবে মাদ্রাসাতে গেছেন যারা কোনোদিন পড়ালেখাই করে নাই। প্রফেট মোহাম্মদ যখন জীবিত ছিলেন, তারা শুধুমাত্র অক্ষর লেখার জন্য ইহুদিদের কাছে যেত। এবং এটা বিরাট সওয়াবের কাম। শুধু তাই না, যে ইহুদিদের গোলাম বানিয়ে রাখতো সেটাকে মুক্ত করে দিত ১০ জন মুসলমানকে যদি শুধু অক্ষর জ্ঞান দিত। তার মানে আরবরা কোনোদিন পড়ালেখাই করে নাই। মোটামুটি সলিমুল্লাহ খান সাহেবের মতো বুদ্ধিজীবী সম্ভবত মুসলমান দিন শেষে যতই যাই বলুক মুসলমান মুসলমানই থাকে। ভালো কথা, মুসলমান মুসলমান থাকুক। কিন্তু শুধু ভারত বিরোধিতায়, হিন্দু বিরোধিতায়, মুক্তিযুদ্ধ বিরোধিতায়, আওয়ামী লীগ বিরোধিতায়, আজকাল ভারত এবং হিন্দু বিরোধিতার সাথে আওয়ামী লীগ বিরোধিতা করাও ইমানের অঙ্গ হয়ে গেছে। সলিমুল্লাহ খানটা তাই বলতেছে যে এটা মানে পৃথিবীর সারা বিশ্ববিদ্যালয় নাকি মাদ্রাসা থেকে আসছে। এগুলো তারা বলে, কিন্তু এটা তারা বলে না তার নিজের দেশ যে সংখ্যালঘু শূন্য হচ্ছে, এটা তারা একবারও কেউ বলে নাই বা করতে চাচ্ছে, এটা কেউ বলে না। সম্ভবত এটা শাহরিয়ার কবির ছাড়া কেউ বলে নাই, অথবা মুনতাসির মামুন ছাড়া কেউ প্রফেসর বলেনি। প্রফেসর বরকত, জি, আবুল বরকত প্রফেসর বলেছেন। মুনতাসির মামুন, শাহরিয়ার কবির ছাড়া, এই ২ জন ছাড়া কেউ এই বিষয় নিয়ে কোনোদিন কথা বলে নাই। যার জন্য তাদের আজকে দেখেন জেলে পচে মরতে হচ্ছে। যাক, সেটা অন্য প্রসঙ্গ। এবার আসি যে শুভেন্দু অধিকারী ক্ষমতা আসার কারণে হিন্দুদের কি সমস্যা হতে পারে। প্রতিক্রিয়া তো আপনাকে বলেছি যে সেখানে বামপন্থীদের যদি হৃদয় জ্বলে যায়, মন পুড়ে যায়, আত্মা শুকে যায়,
তাদের গলা শুকে যায় অথবা তাদের জেদ ওঠে, তাহলে মুসলিম মৌলবাদী এবং জঙ্গিবাদী জামাত হেফাজত তাদের কি? আমি অপ্রাসঙ্গিকভাবে আপনার ওই তথাকথিত সেই বামপন্থীর সাথে একটু যুক্ত করি। তিনি বলেছেন যে বাংলাদেশে মৌলবাদীরা ক্ষমতায় আসে নাই, ভারতে আসছে। তার সম্পর্কে একটু বলতে চাই, বাংলাদেশে বামপন্থীদের মুরোদই নাই যে একটা মেম্বার হইতে। তাই এখানে বাংলাদেশে মানুষ তাদের পছন্দই করে না। এমনকি ভারতেও তো এখন বামপন্থীরা নীল হতে যাচ্ছে বিভিন্ন রাজ্যে। তারা এখন 4টা নাকি 5টা তাদের লোকসভায় তাদের আসন। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। তো এইখানে মৌলবাদীরা ক্ষমতায় আসে নাই বলে লম্বা লম্বা কথা বলে সেই বামপন্থীকে বলবেন যে তাদের কেন গরুর মাংস খাওয়াইতে হয়, এত তাদের হিম্মত। মানে বাংলাদেশের বামপন্থীদের গরুর মাংস খাইয়ে প্রমাণ করতে হয় যে তারা হিন্দু নয় অথবা ভারতপন্থী নয়। এই তো বামপন্থী। ভারতে পাকিস্তানের বামপন্থীদের আশেকে রাসূল ঘোষণা দিয়ে বাম রাজনীতি করতে হয়, আর বাংলাদেশের হিন্দু বামপন্থীদের গরুর মাংস খাইয়ে প্রমাণ করতে হয় তিনি ভারতীয় আবেদন নন। এটা তাদের ভাষায় আর কি। এই তো ঘটনা। তো এইরকম বামপন্থীরা যখন বলে ভারতের বিজেপিকে তো জনগণ ভোট দিয়েছে, বাংলাদেশের ৭৭ জন যে এখন ক্ষমতায় বিরোধী দল, এর তো বিনা ভোটে আসছে, সেই বিষয়ে তো তারা কোনোদিন কথা বলে নাই। বাংলাদেশের মৌলবাদী ডক্টর ইউনূস যে ক্ষমতায় ছিল, সে তো মৌলবাদকে স্প্রেড করেছে, মৌলবাদকে পৃষ্ঠপোষকতা দিয়েছে। কে না জানে? তাদের মিনিমাম লজ্জা থাকা উচিত সেই সকল বামপন্থীদের। পুরো বাংলাদেশটাই তো এখন মৌলবাদীদের দখলে। পুরো বাংলাদেশ, যেখানে একজন এমপি রুমিন ফারানাকে মাপ চাইতে বলতেছে শুধু তিনি সিনেমার পক্ষে কথা বলেছেন বলে, আবার লম্বা লম্বা কথা বলে সেই বামপন্থী। এদের লজ্জা থাকা উচিত যে বাংলাদেশে শিক্ষক নিয়োগ দিবে গানের, সেটা বন্ধ করে দেওয়া হয়েছে মৌলবাদীদের চাপে, আর বলে মৌলবাদীরা বাংলাদেশে ক্ষমতায় আসে নাই। আরে বাংলাদেশে তো মৌলবাদী এখন ক্ষমতায়। কারা এখন ক্ষমতায়? যেই দেশে এখন তোফায়েল আহমেদকে, যিনি বীর মুক্তিযোদ্ধা সংগঠক এবং যিনি বাংলাদেশের রাজনীতিতে, ছাত্র রাজনীতি এবং রাজনীতিতে কিংবদন্তি, তাকে শহীদ মিনারে জানাজা পর্যন্ত দেওয়া হয়নি। তারপরে যদি বলে বাংলাদেশের মৌলবাদ ক্ষমতায় নাই, এই বেহায়া বামপন্থীদের আর কি বলবো? ভারতের বামপন্থীর সাথে বাংলাদেশের বামপন্থীরা বেশি বেহায়া বেলা যায় কোটা ছেড়ে দেন। সেটা হলো যে শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার কারণে, অর্থাৎ বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার কারণে বাংলাদেশের হিন্দুরা চাপে থাকবে, কোনো সন্দেহ নাই। চাপ আরো বাড়বে, বাড়তেই থাকবে। হিন্দুদের প্রতি অত্যাচার বাড়বে। আপনি যে মন্দিরের কথা বললেন যে একটা মন্দির ভেঙে ফেলেছে পিরোজপুরে, সারা বাংলাদেশে একই অবস্থা। এটা অতীতেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আপনি দেখবেন যে বামপন্থীটি আপনাকে বলেছে, সে হিন্দু না মুসলমান আমি জানি না, মুসলমান হইলে কিছুটা বক্তব্য একরকম হইতো, আর হিন্দু হইলে একরকম। উনি কি মুসলমান ছিলেন? মানে তার আপনাকে হ্যাঁ, অবশ্যই অবশ্যই। মুসলমান না? এই বামপন্থীটিকে আপনি নিশ্চিত থাকেন যদি তিনি আর 15 বছর বেঁচে থাকে, যেই দিন হিন্দু শূন্য হয়ে যাবে, এই চিটার, এই জালিয়াত বাম বলবে যে হিন্দুরা ছিল ভারতের দালাল, ভারতে চলে গেছে। এটা সে বলবে যদি বেঁচে থাকে। তিনি না বলে তার অনুসারীরা বলবেই। এই বাংলাদেশের বামপন্থীরা মুসলমানদের আগে বলবে যে হিন্দুরা হচ্ছে ভারতপন্থী, হিন্দুরা বেঈমান, হিন্দুরা হচ্ছে রয়ের দালাল, সব সব চলে গেছে, আলহামদুলিল্লাহ আসো এখন নামাজ পড়ি, শুকরানা নামাজ পড়ি, যেটা আমি বারবার আপনার জন্য বলেছি। এই বামপন্থীও সেদিন যাবে নামাজ পড়তে, আপনি লিখে রাখেন। আর হিন্দু বামপন্থীরা তখন কি বলবে? এটা তো আরো পরিষ্কার। হিন্দু বামপন্থীরা তখন ভারতে পালিয়ে গিয়ে কি বলবে জানেন? যে বিজেপির জন্যই তাদের পালিয়ে আসতে হলো। তবুও তারা বলতে সাহস পাবে না যে বাংলাদেশের মৌলবাদীরা তাদের লাথি দিয়ে বের করে দিয়েছে। অলরেডি আপনি ওই যে গরু খোর আপনাদের একটা আছে না, কি যেন, বিকাশ রঞ্জন বিকাশ ভট্ট নাকি? ভট্টাচার্য। হ্যাঁ, তিনি তো বলেই ফেলেছেন যে বাংলাদেশ থেকে তারা এমনি এমনি চলে আসছে। ঠিক আছে, কেউ কোনো কিছু করে নাই। সব মনে আছে, শুধু লাথিটা কেন খেয়েছে এটা মনে থাকে না। ঠিক এই বাংলাদেশের যারা চক্রবর্তী বসু পশুর আছে, এরাও কিন্তু পালিয়ে যাবে, নিশ্চিত থাকেন। এরাও পালিয়ে যাবে অথবা কনভার্টেড হয়ে যাবে। গিয়েও তখন দেখবেন বিজেপি কে গালি দিবে, ভারতকে গালি দিবে। আমি জানি এদের চরিত্র আমার মুখস্থ, এই ব্যাপারে আমি লিখতেছি, আশা করতেছি এই বছরে আমার বইটা প্রকাশ হবে। সেটা অন্য প্রসঙ্গ। ভারতের থেকে এই যে বিজেপি আরো আগামীতে সবচেয়ে বেশি সমস্যা হবে কি জানেন? বিজেপি আবারও ক্ষমতায় আসতেছে। আমার ধারণা ছিল বিজেপির লোকসভায় এই টার্মই শেষ, এটা আমার ধারণা ছিল। কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য সরকার, রাজ্যে তাদের এই বিজয় বিজেপিকে আরেকটা মিনিমাম ক্ষমতায় আনবে বলে আমি মনে করতেছি। এখন দেখবেন বাংলাদেশে তখন এই দেশের হিন্দুদের পরিস্থিতি খুব খারাপ হয়ে যাবে, আপনি নিশ্চিত থাকেন, খুবই খারাপ হয়ে যাবে। এদের কনভার্ট করবে, এদের অত্যাচারিত করবে, এদের মা বোন সেই অতীতের মতোই টানাটানি করবে, কেউ ঠেকাইতে পারবে না। জি ফরিদ, আপনি দুটো কথা এখানে বলেছেন। একটা কথা হচ্ছে যে আহ, হিন্দুদের উপর অত্যাচার আরো বাড়বে। তার নিঃসন্দেহে মানে তার মানে পশ্চিমবঙ্গে মানে বিজেপি আসাতে কি এই টেন্ডেন্সি আরো বেড়ে যাবে, তাই তো আপনার বক্তব্য? বেড়ে যাবে, অবশ্যই বেড়ে যাবে। আচ্ছা, দ্বিতীয়, সেক্ষেত্রে আপনি জানেন যে আমাদের এখান থেকে সব হঠাৎ এই গত কয়েক মাস ধরে এটা চলছে, এসআইআর এর সময় থেকে শুরু হয়েছিল, এবারও
হঠাৎ মানে লোকে দলে দলে পালে পালে গিয়ে বর্ডারে ভিড় জমাচ্ছে, তারা সব এখানে ছিল, পালাচ্ছে নিজেদের দেশে। তো তাতে একটা তো প্রমাণ হলো যে আমরা এতদিন ঠিক বলছিলাম যে এখানে গাদা গাদা লোক অনুপ্রবেশ, অবৈধ অনুপ্রবেশ করে আছে। ঠিক। যদিও এটাকে নিয়েও বামপন্থীরা নানান রকম বক্তব্য ছাড়ার চেষ্টা করছে। হ্যাঁ, মানবিক বক্তব্য দিচ্ছে, তারপরে বলছে কই। এখন মানবিক। হ্যাঁ। তো তাহলে এই যে পরিস্থিতিটা, আপনার কি রিডিং, আপনার দুদিক মিলিয়ে মানে কোন দিকে যাচ্ছে আপনার কি মনে হয় যে এই, কারণ বাংলাদেশে যদি হয় তাহলে আমাদের দিকেও আরো চাপ বাড়বে, স্বাভাবিক সেটা। মানে অতীতে মমতা ব্যানার্জি তো হাত পা তুলে বসে থাকতো, বা লেফট হাত পা তুলে বসে থাকতো, তারা কিছু এখন করতো না। বসে আছে। কিন্তু এবার, এখনো বসে আছে। হ্যাঁ, এবার আমাদের দিক থেকে হয়তো চাপটা, উল্টো চাপটাও বাড়তে পারে, তাই আপনার মনে হয় না? নিঃসন্দেহে, কেন চাপ পারবে না, পারা উচিত। আর প্রথমত আমি বাংলাদেশিদের বলি যে আপনারা 12 লক্ষ থেকে 14 লক্ষ রোহিঙ্গাকে, বিদেশিদের মুসলমান ভাই বলে জায়গা দিলেন, নিপীড়িত বলে জায়গা দিলেন, এমনকি তাদের 1 লক্ষ পাসপোর্ট দিলেন বাংলাদেশি, মানে মেনে নিলেন রোহিঙ্গারা বাংলাদেশি। তাহলে নিজের বাংলাদেশি নাগরিকদের ভারত থেকে বাংলাদেশে আনতে এত ব্যথা লাগে কেন? যে ভারতকে গরুর মূত্রখোর বলে গালি দেন, যে ভারতকে বলেন যে এরা হাগে মুতে রাস্তাঘাটে, সেই ভারতে আপনার মা, খালা, বোন, চাচি, প্রতিবেশী, গ্রামের লোক, দেশের লোক কাজের লোক হিসেবে থাকতেছে, দিনমজুর হিসেবে থাকতেছে। এই লজ্জা আপনারা কোথায় রাখবেন? আমি বাংলাদেশিদের জন্য বললাম, যে ভারতকে, অর্থাৎ আমি গালি দিচ্ছি আপনাকে যে মিস্টার বোস এই সেই ইত্যাদি ইত্যাদি, অথচ আমার আত্মীয় স্বজন বা আমার গায়ের লোক আপনার বাড়িতে কাজের বেটি হিসেবে বা আপনার বাড়িতে গিয়ে ডেলার আপনার জমিনে কাজ করে। বিষয়টা কি লজ্জার নয়? এটা গেল একটা কথা, যে তাহলে কেন বাংলাদেশিদের তারা গ্রহণ করবে না? আর আপনি যেটা বললেন, এটা আমিও বহু আগে থেকেই বলেছি। আমি তো সেই বহু ফেসবুক আসার আগে থেকেও বলি যে বহু বাংলাদেশি আমি দিল্লিতে দেখেছি, নয়ডাতে দেখেছি, বেঙ্গালুরু দেখেছি, বহুবার বলেছি, বহুবার। এমনকি বিহারে দেখেছি, পশ্চিমবঙ্গে দেখেছি, আসামে তো প্রচুর আছে। আমাদের জামালপুরের বহু লোকেরা, অর্ধেক আত্মীয় স্বজন এখন আসামে। যাই হোক, এখন সেই যারা অবৈধভাবে অনুপ্রবেশ করেছে তাদের ভারত বের করে দিবে, এতে বাংলাদেশের মানুষের তো লজ্জা হওয়া উচিত। আর বলা উচিত যে আপনাদের ধন্যবাদ, আমাদের নাগরিক আমাদের ফিরিয়ে দেন। আমরা যদি 12 লক্ষ 14 লক্ষ রোহিঙ্গা পালতে পারি, তো আমার দেশি লোক পালতে পারবো। এটা কেন মুখ দিয়ে বেরোয় না, মুখে ব্যথা করে? আর আপনাদের বামপন্থী যারা জালিয়াত সেকুলার, এদের তো লজ্জাই নাই। এর ভারতের ভারতের বামপন্থীদের চাইতে বেহায়া বেলাজ দুনিয়াতে কোনো প্রাণী নাই, কোনো এনিমেলই নাই, আমি মনে করি না। এরা এরা যখন আপনারা অনুপ্রবেশকারীদের, বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীদের বের করে দিলেন, আমি তখনই বলেছিলাম এই দেশের বামপন্থীরা আর জালিয়াত সেকুলাররা বলবে মানবাধিকারের দোহাই দিবে যাতে এদের বের করে না দেওয়া হয়। আচ্ছা, এখন যদি আমি প্রশ্ন করি, মুফতি মাসুদ তো জেলে, তার বেলায় মানবাধিকারের কথা তারা কেন বলে না? সেই ব্যাপারে তো বামপন্থীরা বলে না, সেই ব্যাপারে তো জালিয়াত সেকুলাররা বলে না। কারণ কি? কারণ মুফতি মাসুদের বক্তব্য জালিয়াত সেকুলার পক্ষে যায় না। আমি শেখ ফরিদ যখন আপনাদের ওইখানে থাকি, আইসা আপনাদের বামপন্থীরা, তারপরে আরো জালিয়াত সেকুলার আমার পাসপোর্ট চেক করে, আমার ভিসার মেয়াদ কয়দিন, আইসা চেক করছে তারা। আপনি জানেন আমি যেখানে ছিলাম, আমি যে থানার অধীনে ছিলাম, সেই থানা থেকে তারা কত বদমাইশ, সেই থানা থেকে আমার নামে ক্লেম করেছে, আমার ছবি দেখিয়েছে। ঠিক আছে, পাসপোর্ট নাম্বার তো জানে না, আমার ছবি দেখে ওই থানা বলছে যে না, উনি যে এইখানে এই অঞ্চলে থাকেন, তিনি আমাদের ইনফর্ম করেছেন। তারপরে আমার ওইখানে পাসপোর্টের কপি আছে। আমি উইলিং, যদিও এটা দেওয়ার নিয়ম নেই, আপনি ভিসা করে থাকলে তো আপনার ভারতে কোনো থানায় গিয়ে আপনাকে জানাইতে হবে না, নিয়ম নাই। না। তারপর আমি কেন দিয়েছি, যাতে কোনো ঝামেলা না হয়, কারণ আমি তো জালিয়াত বামদের চিনি। তারা সেইখানে গিয়ে আমার পাসপোর্টের ফটোকপি কালেক্ট করছে, কালেক্ট করে তারা তালে তালে ছিল, কখন আমার ভিসার মেয়াদ শেষ হবে তখন আমাকে ধরিয়ে দিবে। আমার বেলায় তো মানবাধিকার আসে না, আমি তো বৈধভাবে আপনার দেশে ঢুকেছি, এবং আমার জান খতরে মেয়ে, সবাই জানে। বাংলাদেশ ভারতের যারা আমাকে চিনে সবাই জানে যে আমার জান খতরে মেয়ে। শুধু রাজনৈতিক কারণে না, ধর্মীয় কারণে আমার জান খতরে মেয়ে। একটা কারণ হইলে কথা ছিল, দুই কারণে আমার জান খতরে মেয়ে। তাহলে আমার বেলায় তারা ভিসার মেয়াদ কখন যায় বৈশা থাকে তালে ধরার জন্য। আপন প্রবেশকারী মুসলমানদের, যারা ভারতের জন্য হুমকি, ভারতের সভ্যতার জন্য হুমকি, ভারতের ধর্মের জন্য হুমকি, ভারতের সার্বভৌমত্বের জন্য, ভারতের মানচিত্র, ভারতের সংস্কৃতির জন্য হুমকি, তাদের বেলায় বিরাট মানবাধিকার আপনাদের বামপন্থী এবং জালিয়াত সেকুলারেরা চিকরাচিকি করে। মানে আমি বুঝে উঠতে পারি না, আমি বুঝে উঠতে পারি না। আমি আমি বিশ্বাস করেন, আমি অবাক হয়ে যেতাম যে কিভাবে আরব, তুর্কি, মোগলরা আমাদের ভারতবর্ষ কিভাবে দখল করেছিল। যে এই সমস্ত চিহ্নিত, এই সমস্ত বদমাইশ সেই যুগেও ছিল, এখনো আছে। আপনি নিশ্চিত থাকুন, আপনার ভারতে যদি কোনোদিন পাকিস্তান আক্রমণ করে, আপনার ভারতের জালিয়াত বামের আবার দেখলো 50% পাকিস্তানের পক্ষে মিছিল করবে। আপনি লিখে রাখেন, কেন? আপনি লিখে রাখেন। অপারেশন সিন্দুরের সময় কলকাতায় মিছিল হয়েছে, পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করা চলবে না বলে। যে তো শুধু জল তাই না, দেওয়া। আপনি একজন ভদ্র মহিলা বামপন্থী নাকি, সে বলতেছে দেখলাম, কেন পাকিস্তানে হামলা করবে, কেন তাদের বলে হামলা করবে না? বাহ বাহ বাহ, এই হচ্ছে আপনাদের বাম, তাও আবার হিন্দু।
মুসলমান হইলেও এক কথা ছিল। ফরিদ, আমরা শেষ প্রশ্নে আসি তাহলে। জি। বিএনপি সরকারকে হিন্দুরা ভোট দিয়ে এনেছে, এটাই রিয়ালিটি। বিএনপি সরকার হিন্দুদের যে 7% হিন্দু, তার একেবারে প্রায় বোধহয় 90% ভোট বিএনপির পক্ষে পড়েছিল। কারণ তাদের তো বিকল্প ছিল না, কোথায় দিবে তারা ভোট, রাইট। তাহলে বিকল্প ছিল না। তাহলে ক্ষমতায় আসার পর আমরা দেখলাম চিন্ময় প্রভু কিন্তু আজও মুক্তি পাননি, জি, এবং অসম্ভাবনাও দেখ। এবং হিন্দুদের ওপর অত্যাচার বাড়ছে, জি। দেখা যাচ্ছে। তো তাহলে এবার কি হবে? মানে বিএনপির কি আহ, মানে আবার আগের মতো, মানে হিন্দু যাবে কোথায়? আমাকে ভোট দিয়েছে দিয়েছে, এবার পাপোশ। না 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 না, হিন্দু ভোট দিলেই কি না দিলেই কি, হিন্দুর ভোটের জন্য কি বিএনপি বসে থাকে বা তার আশায় বসে থাকে? তারা তো হিন্দুর ভোটকে তো এবার ভোটই তো মনে ছিল করে। তার আশায়, এবার তো ছিল ছিল। এটা, শুনেন, জামাত কিন্তু জানে যে চিন্ময় কৃষ্ণ, সরি, জামাত কিন্তু জানে যে তারা কৃষ্ণ নন্দীকে যে নমিনেশন দিয়েছিল এটা ছিল আইওয়াস। হুম, সে কিন্তু নিজেও জানে জামাত যে কৃষ্ণ নন্দী, খোদ কৃষ্ণ নন্দীর দাঁড়িপাল্লা আমাকে ভোট দিবেন। হুম, এটা কিন্তু জামাত জানে, এমন না যে এটা আমি আপনাকে বললাম বলে আপনি জানলেন আর আমি জানি বলে। হুম। এটা জামাতও জানে যে তাকে স্বয়ং কৃষ্ণ নন্দী ভোট দিবে না, কোনো হিন্দু জামাতকে ভোট দিতে পারে না, প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। আওয়ামী লীগের লোকে জামাতে ভোট দেয় না, বিএনপি লোক জামাতে ভোট দেয় না, হিন্দুরা বুঝি ভোট দিবে। এটা ছিল তাদের আইবাস। আবার বিএনপি মনে করে যে জামাত তাদের ভোট দিয়ে, হিন্দুরা তাদের ভোট দিয়েছে, আওয়ামী লীগ নাই তাই তাই দিয়েছে, কিন্তু আওয়ামী লীগ থাকলে ভোট দিত না, এটাই মনে করে বিএনপি। আর বিএনপি যারা করে তারা যত না বিএনপি, তার সাথে বেশি তো তারা মুসলমান। আপনি জিজ্ঞেস করেন বিএনপি লোক কি তাদের জাতীয়তাবাদে বিশ্বাস করে? বিএনপি লোককে জিজ্ঞেস করেন তার আগে বাঙালি না মুসলমান, দেখেন আপনাকে কি বলে। বিএনপি কে জিজ্ঞেস করেন তার কাছে ভারত প্রিয় না পাকিস্তান প্রিয়। বিএনপি কে জিজ্ঞেস করেন তার কাছে বাংলাদেশ প্রিয় না পাকিস্তান প্রিয়, তাও বলবে তার কাছে পাকিস্তান প্রিয়। তো সেই বিএনপি আপনি কেন হিন্দুদের পক্ষে থাকবে? কি কারণে থাকবে? 2001 থেকে 2005 পর্যন্ত বিএনপি কি করেনি তার সাথে, এই দেশের হিন্দুদের সাথে? এই দেশের হিন্দুদের সাথে কোন রাজনৈতিক দলটা ভালো ব্যবহার করেছে আমাকে বলেন, একটা দলের নাম বলেন, ইনক্লুডিং আওয়ামী লীগ, ইনক্লুডিং আওয়ামী লীগ। কখনো এরা 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 তো বাংলাদেশ। আওয়ামী লীগেরই তো এমপি ছিল জি। বাহারুদ্দিন, তো আপনি তার তো, সময় হয়নি? হ্যাঁ, 12 একুশ সময় সালে হয়েছে। 21 হ্যাঁ সালে হয়েছে, এবং এবং ভবিষ্যতে আমি কি বলেছি যে আওয়ামী লীগও যদি ক্ষমতায় আসে, আওয়ামী লীগ তো ক্ষমতায় আসবে অনিবার্য, আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, এমনকি আওয়ামী লীগ যদি আমাকেও মন্ত্রী বানায় আমি হিন্দুদের রক্ষা করতে পারবো না। আপনাকে আরো স্পষ্ট বলে দিলাম। এই যে আমাকে মনে করা হইতেছে না যে আমি প্রো ইন্ডিয়ান, প্রো হিন্দু, এরকম মনে হইতেছে না? ধরেন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, আমাকেই মন্ত্রী বানাইলো, আমিও তো হিন্দুদের রক্ষা করতে পারবো পারবো না। কারণ বাংলাদেশে মৌলবাদের চর্চা, আপনি এটা আওয়ামী লীগ বিএনপি বলতে না, এখানে আওয়ামী লীগকে দোষে লাভ নেই, বিএনপি কে দোষে লাভ নেই, মানে দল হিসেবে তাদের আপনি বিবেচনা করেন না। কারণ এই দেশের মাইন্ড সেট আপটা পয়দা করা হয়েছে এইভাবে, হিন্দু বিদ্বেষী। এই দেশের মাইন্ড সেট আপ তৈরি করা হয়েছে ভারত বিদ্বেষী। ওই যে ভদ্রলোক বলেছেন যশোরে, সেটা তো আমরাও জানতাম। তো ওইটাই বলে যে তোদের দেশে যা। হ্যাঁ, তোদের দেশে যা, এটাই বলে যে তোদের দেশে যা, এটা হলো ওদের দেশ। কিন্তু যখন পাকিস্তান 47 সালে যখন পাকিস্তান হয়ে গেল, খোদ ভারতের মুসলমান কিন্তু পাকিস্তানে যায় নাই, তারা ভারতে রয়ে গেছে। মানে উল্টে তারা, উল্টে পাকিস্তান থেকেও মুসলমান আসছে, বাংলাদেশ থেকেও জি জি মুসলমান জি, আসছে, এবং বিজেপি আসতেছে, শাসনকালে মুসলমান আসছে। হ্যাঁ, আরো আসতেছে, শুধু আসে না, এখন আসতেছে। আপনাকে বলি আমি, এই তো 3 দিন হয় নাই বাংলাদেশ থেকে ভারতে ঢুকতে গেছিল, বাংলাদেশে বিজেপি অ্যারেস্ট করেছে। এই পরিস্থিতিতেও যখন আপনারা পুশব্যাক করছেন, মুসলমানদের অনুপ্রেরণা পুশব্যাক করছেন, সারা বাংলাদেশ জানে, পৃথিবী জানে, তখন বাংলাদেশে 10-12 জন ঢুকতে গেছে আবার ভারতে। আরেকটা তথ্য দেই আপনাকে, সবচেয়ে অবাক করার বিষয়, যারা সারাদিন বাংলাদেশে চিৎকার চেঁচামেচি করে, বামপন্থী, ডানপন্থী, মুসলমান, হিন্দু, সবাই, হিন্দু বামপন্থীরাও বলে যে গুজরাট হচ্ছে নরেন্দ্র মোদীর জায়গা, গুজরাট হচ্ছে কসাইখানা, যেখানে মুসলমান থাকতে পারে না, মানে ভারতীয় মুসলমানই থাকতে পারে না। সবচেয়ে মজার বিষয়, সেখানে 313 জন বাংলাদেশি ধরা পড়েছে গতকাল। যারা ইলিগাল ইমিগ্রেন্ট, মানে জি লিগাল নয়, লিগাল তো জি, তাদের ধরছে না, ইলিগাল ইমিগ্রেন্ট ধরা পড়েছে। লিগেলকে কেন ধরবে? লিগেলকে তো ধরবে না, এটাই লিগেল। হুম। তাহলে লিগেল কত আছে? তাহলে লিগেল মানে যে গুজরাটকে গালি দেয় যে নরেন্দ্র মোদীর গুজরাট হচ্ছে ওটা মুসলমানের জন্য সবচেয়ে বিপজ্জনক জায়গা, সেইখানে বাংলাদেশি লোক গিয়ে বসে আছে। আপনি এটা ভাবতে পারেন এরা কত বড় হিপোক্রেট? আপনাকে সবচেয়ে একটা দুঃখজনক কথা বলি, এটা আমাদের জন্য লজ্জা বাংলাদেশি হিসেবে, মুসলমান পরিবারের যেহেতু জন্ম নিয়েছে, মুসলমান হিসেবে আমার লজ্জা। আপনি দেখেন এতগুলো মুসলমান ভারত অনুপ্রবেশকারী হিসেবে তারা থাকলো, খাইলো, পড়লো, আপনি একটা মুসলমান পেয়েছেন ভারতের প্রতি, হিন্দুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে? বলেন পেয়েছেন কিনা? পাননি, পাবেনও না, কিন্তু তারা ওইখানে থাকবে। আমি নিজে আপনার মতো যারা আমার শুভাকাঙ্ক্ষী বা যারা আমাকে পছন্দ করেন, এরকম নেতা সাংবাদিকদের বলেছি যে আপনারা একটু পুশব্যাকটা, মানে আমাদের দেশে পুশব্যাকটা ধীরে ধীরে করেন, এই দেশের মানুষ দরিদ্র। আমাকে কি জবাব দিয়েছে জানেন? আপনাদের এই লোকেরাই, তারা এমএলএ আছেন, কেউ লোকসভাতেও আছেন। আমাকে বলছে যে মিস্টার ফরিদ,
তুমি না বলো যে এই ভারতীয় মুসলমানরা ভারতের জন্য খতরা, সংস্কৃতির জন্য খতরা, ধর্মের জন্য খতরা। তুমিই তো বলো যে ধর্ম সংস্কৃতির খতরা, ভাষার জন্য খতরা। তাহলে আমরা কেন এদের জায়গা দিব বলো? এরা যদি আমাদের জন্য নিরাপদ হইতো হয়তো আমরা ছাড় দিতাম, কিন্তু এরাও তো আমার দেশের জন্য নিরাপদ না। এটা তুমি আমাকেই সাক্ষী বানিয়ে যে আমি বোকা হয়ে গেছি। এটা তাই। আপনি দেখেন, একটা আমি নিজে শত শত বাংলাদেশি মুসলমানকে বিনা টাকায় আপনাদের ভারত থেকে চিকিৎসা করিয়ে নিয়েছি। আজ পর্যন্ত তাদের মুখ থেকে আমি ভারতের পক্ষে একটা বক্তব্য বের করতে পারি নাই। ফেসবুকে তো কোনোদিন পোস্ট দেয়ই নাই। আপনি শুনেছেন কোনোদিন কোনো বাংলাদেশি মুসলমান যারা মাগনা ভারত থেকে চিকিৎসা করে পোস্ট দিয়েছে আমি ভারত থেকে মাগনা চিকিৎসা করে আসলাম? একজনকে শুনেছেন? শুনেছেন কোনোদিন? আপনার মুখে আপনার তো কম আছে, পরিচয়। খারাপ হয়তো সবাই সবাই এরকম নয়, হয়তো দু চারজন নিশ্চয়ই আছেন। তবে মোটের ওপর আপনি যেটা বলছেন সেটা সত্যি কথা হয়তো। কারণ কারণ এটা এটা নেই। এবং এই যে আহ, একটা গরু নিয়ে অসভ্যতা হয়, গরু খাওয়া, এটা তো কোথাও ধর্মে লেখা নেই গরুই খেতে হবে। আর খেলে খাক, কিন্তু সেইটাকে প্রদর্শনী করবার একটা ব্যবস্থা হয়। এবং এগুলো আমরা জানি, এবং আমাকে ব্যক্তিগতভাবে এটা ফেস করতে হয়েছে। একজন একজন প্রাক্তন এমপি আওয়ামী লীগের তার বাড়িতে ডেকেছিল, আমি গেছি, সেখানে আমাকে তিনি বলছেন, দাদা বিফটা নিলেন না? আমি কিন্তু খুব সেকুলার, হ্যাঁ, চিনতে হবে। টেবিলে কিন্তু পোর্কটা নেই, টেবিলে সেকুলার কিন্তু পর্ক নেই। পোর্কটা পুরাই নেই, বিকাশ, কিন্তু আমাকে পুরাই আপনি বিকাশ। বলছেন বিফটা নিতে, তো আমি নিয়েছি। আমি সিন ক্রিয়েট করতে চাইনি, তাই আমি নিয়েছি। তা না হলে হয়। কিন্তু এইটা হচ্ছে একটা অদ্ভুত মানসিকতা, যে আপনি যেটা বললেন যে সেকুলার হতে গেলে আমাকে বিফ খেতে হবে, কিন্তু কিন্তু উল্টোটা তারা সত্যি না। কিন্তু তারা পর্ক পর্ক খাবে না বা পর্ক রাখবে না। আরেকটা হ্যাঁ, কথা আর বলি, এটা যেহেতু করারই বা কি দরকার? সেকুলার হতে গেলে খাওয়া দিয়ে কেন প্রমাণ করতে হবে? তুমি তোমার খাওয়াটা খাবে, আমি আমার খাওয়াটা খাবো, খাও না তুমি তোমার খাওয়াটা। না না খাওয়াতেই না না আমি আপনার সাথে দ্বিমত। আমিও খাওয়াতেই প্রমাণ করতে চাই। তুমি ভাই একটু পর্ক খাও, আমার সামনে খাও। তুমি খেয়ে একটু পর্ক খাও, আমি আছি তোমার সাথে। সেটা কিন্তু ওই যে জামালপুরের পাগলা এরা, মানে মুসলমানরা হলে জামালপুরের পাগলা, ডিমের হলে 3টায় বেজবে 5টায় না। আর আপনি যেহেতু গরুর প্রসঙ্গে আছেন, আমি 1 মিনিট এই ব্যাপারে বলতে চাই। আপনি অবশ্যই অবগত আছেন, সারা পৃথিবী অবগত, এখন বাংলাদেশে একটি মহিষের নাম, গরুও নয় মহিষ, ট্রাম্প। মহিষের নাম রাখা হয়েছে ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প। আপনি জানেন তার নামের বানান ভুল করার কারণে সেই ব্যক্তির চাকরি চলে গেছে বা তাকে ট্রান্সফার করা হয়েছে হ্যাঁ, হ্যাঁ। সাইনবোর্ডে নামের বানান ভুল করার কারণে। ধরেন ওই গরুটার নাম যদি রাখা হয়তো অমিত শাহ বা প্রীতম বোস, বা রাখা হয়তো শুভেন্দু অধিকারী, বা রাখা হয়তো নরেন্দ্র মোদী, বা রাখা হয়তো আপনার হেমন্ত বিশ্বাস শর্মা, আর এই গরুটাকে কোরবানি না দিয়ে সিরিয়াখানায় পাঠাইতো, আপনি কি জানেন বাংলাদেশে কি করতো? তারা গ্রহণের ক্ষমতায় থাকা কঠিন হয়ে যেত, কঠিন হয়ে যেত। এবং যদি এটা সরকার বন্ধ করতো তাহলে প্রত্যেক ডিস্ট্রিক্টে, প্রত্যেক উপজেলায় গরুর নাম রাখতো অমিত শাহ, নরেন্দ্র মোদী, তারপর শুভেন্দু অধিকারী, হেমন্ত বিশ্বাস শর্মা, এগুলোর নাম লিখে তাদের কোরবানি দিত। আপনি লিখে রাখেন। বিশ্বাস না হয় আপনি, আমি আগামীতে আগামীতে আগামী বছর আমি শেখ ফরিদ একজনকে গরু কেনাবো এবং সেই গরুর নাম রাখাবো আমি অমিত শাহ, নরেন্দ্র মোদী, অথবা শুভেন্দু অধিকারী, অথবা হেমন্ত বিশ্বাস শর্মা। দেখতে পারবেন দেশে কি ঘটে, দেখতে পারবেন সেই গরুকে কিভাবে, সেই গরুকে দেখেন তো কোরবানি দেওয়া বাদ রাখে কিনা, দেখবেন। আমি এটা প্রমাণ করিয়ে দিব, আমি প্রমাণ করিয়ে দিব আপনাদের। দেখেন এরা হ্যাঁ, এই যে বলতেছে গরুর মাংস এত ভয় পায়, ডোনাল্ড ট্রাম্পের নাম লেখাতে মহিষ জবাই করতে ভয় পাইছে, কিন্তু গরু, আপনি জানেন যে প্রথম আলোর অফিসে গরু জবাই করতে গেছে, জিয়াফতের আড্ডা দিয়েছে, এটা আমরা ঢাকার টিএসসি তে দেখেছি। এবং এখন সেই এবং কোন শহরে আমার এখন মনে পড়ছে না, রামকৃষ্ণ মিশনের সামনে, বোধহয় রাজশাহী, গরু জবাই হয়েছে। এবং এটা আরো ঘটবে, কিন্তু এখন সাহস পায় নাই। কারণ আমি বারবার বলি, ভারত হচ্ছে নিরীহ শক্তিশালী প্রতিবেশী। যদি এটা পাকিস্তানের মতো হইতো, বার্মার মতো হইতো, তাহলে বাংলাদেশ বুঝতো যে কত ধানে কত চাল। আমি আপনাদের কি কিন্তু নিরীহ প্রতিবেশী মনে করি। দেখুন অনেক শক্তিমান লোক থাকে কিন্তু নিরীহ। শক্তিমান হলেই যে সে অ্যাগ্রেসিভ হয়, আক্রান্তকারী হয়, তা কিন্তু নয়। এমন অনেক আমার এলাকায় ধনী আছে, ক্ষমতাবান আছে, তারা ক্ষমতা প্রয়োগ করে না। যেমন আমি একজন প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর অর্থ সচিবের বিআইকে আমি একটি হাসপাতালের সামনে ধাক্কা দিতে দেখেছি। বুঝলেন কথা? একে সদ্য বিয়ে করেছে প্রধানমন্ত্রীর, শেখ হাসিনার, মানে একেবারে ক্ষমতাধর ব্যক্তি, তার বিআই। আমি তাকে তো চিনি, দেখলাম তাকে একটি সরকারি হসপিটালে কি কারণের জন্য গিয়েছেন, তাকে ধাক্কা মেরেছে। আমি পরে গিয়ে বললাম যে তুমি যে তাকে ধাক্কা দিলা, সে কিন্তু একটা কাউন্সিলরের কথা চামচাগিরি করে আর কি, মানে চামচা, তার কথা উঠে বসলাম। তুমি যাকে ধাক্কা দিলা, তোমার কাউন্সিলর তো দূরের কথা, তোমার মেয়র যে তার দেখলে যে চেয়ার দিবে জানো কয় না তো উনি কে? আমি বলছি যে প্রধানমন্ত্রীর অর্থ সচিবের বিআই। তাড়াতাড়ি গিয়ে পরে পায়ে ধরে মাপসা। বুঝতে পারছেন?
কিন্তু ক্ষমতা প্রয়োগ করেন নাই, অথচ ওই ছেলে কিন্তু আমাকে দেখে ভয় পায়, আমাকে দেখলেই সালাম দেয় দিনের মধ্যে 3 বার। সে প্রধানমন্ত্রী অর্থ সচিবের বিআইকে ধাক্কা মারে, কারণ আমি না, বললাম এটা পরে আসলে বলছে যে আমাদের কেন পক্ষে কিছু করা করলেন না। একটু মুশকিল হ্যাঁ, হয় এখনো অবধি, কারণ হচ্ছে যে আমরা কারণ আমাদের দেশের যে সেট আপ, তাতে আমরা কোনো জিনিস করতে গেলে পরে তখন আমার দেশেও তো মুসলমানরা আছেন, সুতরাং তাদেরও কোনো কিছু হবে এটা আমরা চাই না। তো এই আজকের আলোচনা এখানেই শেষ করছি, ফরিদ। আহ, এটা খুবই চিন্তার বিষয় যে বাংলাদেশে হিন্দুদের ওপর আরো অত্যাচার বাড়বে, এবং আপনি এটা আমার এখানেই বলেছিলেন, এবং যেটা বলেছিলেন সেই ক্লিপটা বোধহয় খুব ভাইরাল হয়েছে। আমি মাঝে মাঝেই জি এদিক ওদিক থেকে সেই ক্লিপটা দেখি। জি জি, আপনি আপনি শুধু তাই না, বলেছিলেন। আপনার ওটা কপি করে অনেকেই ছেড়েছে, লক্ষ লক্ষ মানুষ এটা কপি করেছে, আমি দেখেছি। আচ্ছা, তো আমি মাঝে মাঝেই দেখি সেই ওই রোড টু যশোর ধরতে হবে, ওইটা লোকে বেরোচ্ছে। তো আপনি আমার মানে কোনো আমাদের এখানে কোনো আশার বাণী আমাদের আর শোনাতে পারলেন না। তো আমি দুঃখিত, ঠিকই আছে, আমি তাতে আরেকবার এই বলতেছি, ভুল বা আমি ফেক দুঃখিত, আশা। আমি আমি 1 মিনিট 30 সেকেন্ড সময় দেবো। আমি খুবই দুঃখিত, আমি হিন্দু বাংলাদেশের সংখ্যালঘুদের ব্যাপারে আমি কোনো আশার বাণী শোনাতে পারতেছি না, অপ্রিয় হলেও এই কথা সত্য। ঠিক আছে, অপ্রিয় সত্যটা বলার জন্যই তো আপনি আছেন, খানিকটা আমিও আছি। এবং এর জন্য কিন্তু আমি লজ্জিত, দুঃখিত, এবং আমি ক্ষমা প্রার্থী যে আমি এত কিছু কিন্তু জানার আপনি পরে। নিজেই নিজের দেশে থাকতে পারেন না। জি জি জি, আমি নিজে জি সুতরাং আপনি কেন জি। ক্ষমা প্রার্থী হতে যাবেন? আমি ক্ষমা প্রার্থী এই জন্য যে আমার দেশ এটা করতেছে, আমার পৈতৃক ধর্মের মানুষ এটা করতেছে, সেই জন্য আমি ক্ষমা প্রার্থী। ঠিক আছে, ধন্যবাদ ফরিদ, অনেক জি, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, আপনার দর্শকদেরকে আবারও শুভেচ্ছা।